আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় এ যুদ্ধের শেষ কোথায়। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাকিব আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এই যুদ্ধের শেষ কোথায়, আমি সাকিব আলীকে দিয়ে শুরু করতে চাই। একটি বড় প্রশ্ন, এই যুদ্ধের আসলে শেষ কোথায়। এর আগে আমি একটু মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত মানের যেসব সামরিক রসদ মজুত আছে তা দিয়ে চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। তিনি চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। আমরা বলছি এটা শেষ হবে কবে, কোথায়? আর ডোনাল্ড ট্রাম্প তো একজন প্রচারণায় খুবই দক্ষ ব্যক্তি, সুতরাং উনার কথা আসলে কিছুতেই ধরা যায় না। উনি এরকমভাবেই বলেন। উনি সবসময় যখনই ওনাকে সময়ের কথা বলা হবে যে কতদিন চলতে পারে, তখন উনি বলবেন যে চিরকাল চালাতে পারবো। ওনাকে যদি বলা হয় যে এই যুদ্ধে কি জিতবেন, বলে আমার অন্যদেরকে ধ্বংস করে দিব। আপনার মনে আছে যে গত জুন মাসে যখন 12 দিনের যে যুদ্ধটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করে ইরানকে, তখন তিনি বলেছিলেন যে ইরানের পারমাণবিক সক্ষমতাকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। হ্যাঁ, উনি অবলিটারেট বোধহয় শব্দটা ব্যবহার করেছিলেন। তো বিষয় হচ্ছে যে এখন তাহলে আবার কেন আক্রমণ করতে হচ্ছে? সুতরাং আমরা উনি যে উনার হাইপার বোল যেটাকে আমরা বলি, উনি একটু বেশি কথা। আপনি অবশ্য আমার মনে আছে যে আপনি আমার এইখানে 1 মাস আগে আপনি বলেছিলেন যে ইরানে আবার যে কোনো সময় ট্রাম্প হামলা চালাবে। জি না, এটা আমরা সবাই এটা তখন জানতাম যে এটা হামলা চালাবে, কোন সময় চালাবে সেটা আমরা বুঝতে পারিনি। আমরা কিছুদিন আগে যেটা আপনি একটু আগে বললেন যে কোথায় শেষ, আপনি এটা দিয়ে শুরু করেছিলেন। আপনার সেই প্রশ্নের উত্তরে বলতে হবে যেটা শুরু হলো, এটা জাস্ট শুরু হলো। আমরা আজকে তৃতীয় দিনে পৌঁছেছি। তৃতীয় দিন পর্যন্ত কি হচ্ছে? তৃতীয় দিন পর্যন্ত প্রথমে আমরা একটা করি যে সেটা হচ্ছে যে এই যুদ্ধটা শুরু হয়েছে পহেলা মার্চ সকাল 9:30টার দিকে। এটা শুরু হয়েছে যখন উনাদের সর্বোচ্চ যিনি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, উনি একটা আলোচনা অনুষ্ঠান করছিলেন উনার সশস্ত্র বাহিনী প্রধান এবং ইসলামিক বিপ্লবী প্রহরী বাহিনী যেটা IRGC তাদের প্রধানের সাথে, এবং আরও কিছু কর্মকর্তা ছিল। সেখানে প্রথমে ইসরায়েল আক্রমণ করে। আমরা ধরে নিচ্ছি যে এটা বিমান থেকে একটা ক্ষেপণাস্ত্র করা হয়, ক্ষেপণাস্ত্র ওখানে আঘাত করে। 30টি বোমা ফেলা হয়েছিল এবং ওই সময় বলা হচ্ছে প্রায় 46 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 2 এবং 3 নম্বর ব্যক্তিকে অনেক ক্ষেত্রে হত্যা করা হয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি যে সব জায়গায় উত্তরাধিকাররা যারা যারা প্রাপ্ত ছিলেন, যারা যারা ওই জায়গাগুলোকে রিপ্লেস করতে পেরেছেন কিনা। আমরা যতদূর জানি যে তারা করছেন। এখন পর্যন্ত যিনি সশস্ত্র এই সিকিউরিটি নিরাপত্তা বিভাগের যিনি হেড, যাকে আলী খামেনি হেড করেছিলেন, আলী লারিজানি, তিনি এখনও আছেন এবং তিনি বলে যাচ্ছেন যে আমরা সর্বোচ্চ মাত্রায় প্রতিরোধ করব। সুতরাং এখন আমি মনে করি, এবং ইরান, আপনি এটাতে যেটা বোঝা যাচ্ছে যে মোসাদ কিন্তু অত্যন্ত সফল হয়েছে, তাদের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা আছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু তার পরেই তারা যেই দাবিটা করেছে এবং ইরান যে দাবি করেছে, ইরান বলছে 3টা জিনিস তারা করতে চায়। এক, এটাকে তারা আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত করবে, তারা এটাকে প্রলম্বিত করবে, এটা প্রট্রাক্টেড ওয়ার হবে, এবং এখান থেকে তারা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরাতে চায়। সুতরাং এই 3টা লক্ষ্য নিয়ে তারা সেই সক্ষমতা কি আসলে ইরানের আছে? আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে শুধুমাত্র যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। তারা আপনার সৌদি আরব এবং যে গালফ কান্ট্রিজ, যেগুলো আসলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাপোর্টার, যারা সমর্থন করছে, সেই প্রত্যেকটা দেশেরই প্রায় জ্বালানি অবকাঠামোতে তারা আক্রমণ করছে। জ্বালানি অবকাঠামো আক্রমণ করা অনেক সহজতর। তারা আমি যতদূর দেখছি যে একটা রিফাইনারি বোধহয় সৌদি আরবের বন্ধ করে দিয়েছে। তৃতীয় তারা করছে, তারা CIA এবং আপনার আমি দেখলাম যে অ্যামাজন ডেটা সেন্টারেও তারা আক্রমণ করেছে, আপনার কোনো একটা কাতার বা কোনো একটা দেশে, এরকম একটা দেশে। সুতরাং তাদের এই আক্রমণগুলোর সাথে সাথে এই আক্রমণগুলো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে বেশ অ্যাকিউরেট এবারের ইয়েগুলো। আরেকটা জিনিস তারা করছে সেটা হচ্ছে, যেটা অনেকেই বলছে যে তারা প্রথম কম মানসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে, যাতে তারা বুঝতে চায় যে কোথায় কোথায় প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এবং তারা বুঝতে চায় ওদের ইন্টারসেপ্টরগুলো যাতে খরচ হয়ে যায়। সুতরাং তারা তাদের উচ্চ মানসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো পরে ব্যবহার করবে। এখন এটা সত্যি কিনা আমি জানি না,
এই ধরনের কৌশলের কথা বলা হচ্ছে। এমনিতে তো একটা ফগ অফ ওয়ার আছেই, আপনি জানেন, প্রত্যেকটা সরকারি প্রচারণা চালাচ্ছে, কেউই সত্য কথাটা বের করা কঠিন, যুদ্ধে আসলে সত্য একটু সময় লাগে। সুতরাং সেই অবস্থায় আমি বলছি যে 3 দিন শুরু হয়েছে, এখন আমরা দেখবো যে কতদিন ইরান চালিয়ে যেতে পারে, যতদিন চালাবে। ইরানের এখানে একটা কথা বলা দরকার আছে যে ইরান, আমাদেরকে দেখতে হবে যে ইরানের সেই সক্ষমতা এবং দক্ষতা আছে কিনা, ইরানের আক্রমণাত্মক সক্ষমতা তারা লুকিয়ে রাখতে পারে কিনা, যতই আক্রমণ হোক তাদের আক্রমণাত্মক সক্ষমতা যাতে বেশি ধ্বংস না হয়, ডিগ্রেডেড না হয়। তারপরে দেখতে হবে যে সেখানে কি, আমি 100% শিওর যে এখানে মোসাদ সিআইএ কাজ করছে, যে তারা একটা রেজিম চেঞ্জ চায়। তাহলে কি সেনাবাহিনী, আপনি তো জানেন যে 2-3 দিনের মধ্যেই ওনাদের নতুন সুপ্রিম লিডার আসবেন, এই নতুন সুপ্রিম লিডার কতটা দক্ষতার সাথে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন কিনা, সেনাবাহিনী, ইসলামিক রিপাবলিকান গার্ড, বাসিজ, এগুলো প্রত্যেকটিকে ঐক্যবদ্ধ থাকবে কিনা, নাকি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, এগুলো আমাদের ভাববার বিষয় আছে। সেটি আসলে প্রশ্ন বড়, যে ইরান কি আসলে ফল করবে কিনা, নাকি আসলে সে আবার পাল্টা প্রতিঘাত, যে এখানে একটা জিনিস, সেই সক্ষমতাটা আসলে কতটুকু, যে অনেকের সবার প্রশ্ন একটাই, যে আসলে এখানে একটা জিনিস বলা যায়, যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যদি সফল হতে হয়, তাহলে তাদের প্রত্যেকটা জিনিসই সঠিক হইতে হবে। অর্থাৎ তাদের কিন্তু এটার যদি সফল হইতে হয়, তাহলে এটার সম্ভাবনা আছে 2 বা 3 পথেই সম্ভাবনা আছে, কিন্তু 400-500 পথ আছে যেই পথে কিন্তু সব ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। এখানে ঝুঁকি অনেক বেশি, সম্ভাবনা অনেক কম। প্রথম কথা আমরা যেটাকে বলি যে বুটস ছাড়া, আপনি সেনাবাহিনী পাঠানো ছাড়া একটা সরকার পরিবর্তন করবে কিভাবে? বিমান যুদ্ধ দিয়ে, বিমান দিয়ে আক্রমণ করে এটা কখনোই করা যায় নাই এখন পর্যন্ত। এটাকে এখন নতুন কোনো ডক্ট্রিন কি শুরু হইতে পারে? কারণ আগের থেকে যেটা হইতো, আগে কিন্তু এত অ্যাকিউরেটলি অ্যাটাক করা যেত না, এখন কিন্তু অ্যাকিউরেটলি করা যায়। সুতরাং এটার প্রভাব কি আমরা কিন্তু এখনো জানি না। সুতরাং এবং এটার সাথে সাথে আমি বলবো যে সো আমাদেরকে এখনো দেখতে হবে, ওয়েট করতে হবে যে প্রত্যেকের কি কি অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করে। এবং আমি যেটুকু মনে করি, যেহেতু তারা যুক্তরাষ্ট্র বুট নিয়ে নামতে পারবে না এখন পর্যন্ত, যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে আমরা সেনাবাহিনীও নামাতে পারি, সেনাবাহিনী যদি নামাতে না পারে, তাহলে আমরা মনে করি সরকার পরিবর্তন করা সম্ভব, শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু তাদের মধ্যে কি একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দেওয়া সম্ভব কিনা, সেটা আমরা এখনো জানি না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটা জিনিস বলে এখানে শেষ করি, যে খামেনি সাহেবের বয়স ছিল 86 বছর। তিনি কিন্তু সেই আপনার 79 থেকে খুবই পাওয়ারফুল একজন ছিলেন। এটা কিন্তু একটা নিউ জেনারেশন। এখন এই নিউ জেনারেশন কিভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটা আমার কাছে এখনো আননোন কোয়ান্টিটি বলে মনে হয়। জি, আপনার কাছে এই বিষয়ে আবারও আসবো। আমি শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই, আপনি কি দেখছেন? মধ্যপ্রাচ্য তো পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে, আঞ্চলিক যুদ্ধের কথা বলা হচ্ছে, সেটি আপনি এর ভবিষ্যৎ কি দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, সাথে আলোচকের শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর সবথেকে বড় দানব আমেরিকা তার রক্ত পিপাসা মেটানোর জন্য এবং তার নিজের স্বার্থে পৃথিবীকে কিভাবে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে। ইরানের রেজিম চেঞ্জের দায়িত্ব আমেরিকার না, অথচ আমেরিকা যে সমস্ত জায়গাগুলোতে আক্রমণ করেছে, সাদ্দাম অনেক জায়গায় তো তাদের রেজিম চেঞ্জ করার দায়িত্ব না, তারা এই কাজগুলো করছে। যে অভিযোগ তুলে সাদ্দাম হোসেনকে উচ্ছেদ করা হয়েছে, পরে প্রমাণিত হয়েছে সেটি সঠিক ছিল না, গণবিধ্বংসী অস্ত্র। তারা ভেনেজুয়েলার মাদক আছে এই কথা বলে সেখানকার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। ল্যাটিন আমেরিকার প্রথম নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট, তাকে কমিউনিজম ধ্বংস করার নামে তাকে হত্যা করেছে আলেন্দেকে। আজকে ইরানে আক্রমণ করছে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতির সুযোগ নিয়ে সারা পৃথিবীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যা করছে, এটি কোনোভাবেই কোনো আইনেই স্বীকৃত না, সমর্থনযোগ্য না। তার থেকে অবাক হওয়ার মতন বিষয় যে আমেরিকা, যে দেশটি শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, প্রযুক্তি সব কিছুতে উন্নত বলে দাবি করে, সেই দেশের ভেতর থেকে এই ধরনের আগ্রাসনকে, সেই ধরনের জনপ্রতিরোধ গড়ে উঠছে না, জনগণ সোচ্চার হচ্ছে না। অথচ সারা পৃথিবীতে তারা
গণতন্ত্র, মানবাধিকার এগুলোকে সাপ্লাই দেয়। এর ভেতর থেকে আমেরিকা তার যুদ্ধ ব্যবসা, অস্ত্র ব্যবসা এগুলোকে কন্টিনিউ করবে, এটা আমরা জানি। একই সাথে আমাদের কতগুলো পুরনো ধারণাগুলো ভেঙে দিচ্ছে। আপনি খেয়াল করবেন মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে শাসকরা আছে এরা যে আসলে ধর্মের মুখোশ, সোকল্ড আমাদের ধর্মীয় যে সেন্টিমেন্টটাকে ধারণ করে তারা যে শাসন করে, এটাও প্রমাণিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে এটি মিথ্যা। তারা ইসলামী উম্মা, মুসলিম উম্মার কথা বলে যে কাজগুলো করছে, সারা পৃথিবীর সবার সাথে তাদের ভালো সম্পর্ক, কিন্তু মধ্যপ্রাচ্যের একটা দেশের সাথে আর একটা দেশের ভালো সম্পর্ক না। যখন সাদ্দামকে আমেরিকা ধরে নিয়ে যায় তখন ইরানের শাসকরা বলে যে না, ঠিকই হয়েছে, সাদ্দাম আসলে একজন অপরাধী ছিল। আবার যখন পাকিস্তানের উপরে আফগানিস্তান আক্রমণ করে, আফগানিস্তানের উপরে আবার পাকিস্তান আক্রমণ করে। আপনার মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের আরেকজন আমাদের ইমাম, টার্কির এরদোয়ান, আপনি দেখছেন ধরি মাছ না ছুঁই পানি। অর্থাৎ আমেরিকার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে উপরে অথবা নিচে সম্পর্ক মেনটেন করা, সংযোগ রাখা, যোগাযোগ রাখা, এই কাজগুলো তারা করে। আবার ওই যে ধর্ম ব্যবসাকে কেন্দ্র করে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের বিপক্ষে যাতে মানুষ না যায়, সেই কারণে মাঝে মাঝে এসে হুঙ্কার দিচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছি। আরে একটা দেশের সব কিছুকে ডিস্ট্রয় করে ফেলছে অন্যায়ভাবে, জোর করে। সে বড়, এই কারণে তার শক্তি আছে, সেই কারণে একটা দেশকে ঘোষণা দিচ্ছে, প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমেরিকা তো আক্রান্ত হয়নি, ইরান আক্রান্ত হয়েছে। আমেরিকার একজন নাগরিক কোথাও আক্রান্ত হলে সেখানে যে পরিস্থিতি তৈরি করে, ইরানের সর্বোচ্চ নেতা, সেই দেশের সব বড় যে রাজনীতিবিদ যারা আছে প্রত্যেককে আপনি একের পর এক অনেক দিন থেকে তারা শুরু করেছে। তাদের বিপ্লবী গার্ডের প্রধান থেকে শুরু করে, এটা তো শুধু আজকে না, অনেক দিন ধরে লেবানন, সেখানে সে আক্রমণ করছে। অর্থাৎ তার বিরুদ্ধে যতগুলো জায়গায় প্রতিরোধ হতে পারে প্রত্যেকটি জায়গায় সে আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এবং তার উদ্দেশ্যটা পরিষ্কার। যখন আপনার ভেনিজুয়েলা থেকে তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, তার 2 দিন পরে সে সারা পৃথিবীতে তেল উত্তোলন করে বিক্রি করা শুরু করে দিয়েছে। অর্থাৎ সে যে লুটপাট চালানোর জন্য আসছে, পৃথিবীর কোনো জায়গায় রেজিম চেঞ্জ, গণতন্ত্র ফিরিয়ে আনা, এগুলো যে একেবারেই মিথ্যা কথা। কেবলমাত্র সম্পদ লুণ্ঠন করাই যে তার উদ্দেশ্য, এটি ক্রমশই স্পষ্ট হচ্ছে, পরিষ্কার হচ্ছে। তবে এখনও পৃথিবীর একটা বিরাট অংশের মানুষের মধ্যে আমেরিকার দাসত্ব করা, আমেরিকার চামচামি করা, আমেরিকার এই যে সাম্রাজ্যবাদী এই নীতিকে সাপোর্ট করা, এটি যেমন আছে, আবার আপনি তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবেন সে গাজার জন্য কান্নাকাটি করে, সে ইসরায়েলের জন্য ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করে, সে আল আকসা মসজিদ মুক্তি পাক এটি চায়। আবার দেশের মধ্যে আপনি বাংলাদেশে যে আমেরিকান এম্বাসির যে ফেসবুক পেজ আছে, অসংখ্য আমেরিকান দালাল পাবেন সেখানে, যারা তার বাবার থেকে বড় বাবা মনে করে আমেরিকান রাষ্ট্রদূতকে। শব্দটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা যে সারা পৃথিবীটা আমেরিকা যেভাবে অনিরাপদ করে ফেলছে। ছোট দেশ যদি আপনি হন, তাহলে আপনার কোনো কিছুর অধিকার নেই। কোনো একটা কজ সামনে এনে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার মন্ত্রীকে মেরে ফেলছে, আপনার সাধারণ নাগরিককে ধরে ফেলছে। মানে এটা কি সহজ খুব বিষয় এটা হয়ে গেছে? সবথেকে তার জন্য সহজ কাজ এখন। যে কোনো দেশে, সারা যে কোনো পৃথিবীকে অবস্থাতে সে এটা করতে হ্যাঁ, পারে। সারা পৃথিবীকে তার মুঠের মধ্যে নিয়ে যাবে, তার কথা শুনতে হবে, তার কথায় চলতে হবে। এবং সে এই কাজগুলো করার জন্য বিভিন্ন জায়গায় সে এজেন্ট পেয়েছে, এজেন্ট নিয়োগ করেছে। আমাদের এখানে গত কয়েকদিন আগে যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার এজেন্ট ছিল, আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করেছে তারা, এবং যে চুক্তিটা করে গেছে, এখন আলোচনা হচ্ছে, আজকেও বিভিন্ন মিডিয়াতে দেখলাম আলোচনা হচ্ছে, যে দায়িত্বটা সে পালন করে গেছে একেবারে নির্মোহভাবে। আমেরিকাকে যে সার্ভিসটা সে দিয়েছে, বাংলাদেশের অনেকগুলো জায়গা, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের বিকাশমান পোল্ট্রি শিল্প, ইতিমধ্যেই পত্রপত্রিকা আসছে, সিপিডি সহ অনেক গবেষণা সংস্থা বলেছে শেষ করে দিয়ে গেছেন উনি। ওনার স্বার্থটা কি? ওনার স্বার্থটা হলো প্রভুকে সন্তুষ্ট রাখা, এবং যাওয়ার সময় যে কাজটা করে গেছেন নিজের নিরাপত্তা। এই যে দেশের যে সর্বনাশটা উনি করেছেন, উনি মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যাওয়ার সময় 1 বছরের জন্য তিনি নিরাপত্তা আবার নিজের কাছ থেকে
সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন। জি, আপনার কাছে আসবো। আজকেও একজন মার্কিন কর্মকর্তা আসছেন বাংলাদেশ সফরে, এস পল কাপুর, তিনি আসছেন, সে বিষয়ে আলাপ করব। আমি আবারও সাকিব আলীর কাছে ফিরতে চাই। যে কথা আমরা আসলে জানি বা আমরা শুনছিলাম শরীফ ভাইয়ের কাছ থেকে, মানে সারা বিশ্বেই এক ধরনের কি বলবো, মানে বাধাহীনভাবে বা তাদের একক যে আধিপত্য, সেইটি আসলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য কি একেবারে কি অবস্থায় দেখছেন? সেটি কি আছে নাকি আসলে একেবারে ঝুঁকেই গেছে একদিকে? আমি শরীফুজ্জামান সাহেবের সাথে একমত যে যুক্তরাষ্ট্র সব জায়গায় মাতব্বরি করছে। তারা ভেনেজুয়েলাতে যেরকম করেছে, গ্রিনল্যান্ড তারা দখল করতে চায়, পানামা তারা দখল করতে চায়, সেটা আছে। কিন্তু এবং এটা এটা করছে, এবং আমরা এটাকে বলছি যে এটা ডোনাল্ড ট্রাম্পের কারণে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটা রাজনৈতিক মতাদর্শ আছে, তার কারণে হচ্ছে। এটার আরেকটা কারণ আমরা বলছি যে যুক্তরাষ্ট্রের আসলে আপনার তুলনামূলকভাবে সে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে যাচ্ছে, সেই জন্য সে ল্যাশিং আউট, সে নানান জায়গায় ডিক্লাইনিং পাওয়াররা সাধারণত সব জায়গায় তখন শক্তিমত্তা ব্যবহার করতে চায়। যেমন ধরেন দক্ষিণ আমেরিকার অনেক অনেক রাষ্ট্র, যেমন ভেনেজুয়েলা একটা, ব্রাজিল আর একটা, এরা কিন্তু চীনের সাথে অনেক বেশি সহযোগিতা করছে, যেটা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না, এবং সেই জন্য তারা যুক্তরাষ্ট্র চায় চীনকে ওখান থেকে সরাতে। সেটা তারা অর্থনৈতিকভাবে না পেরে তারা অস্ত্র বা আপনার সশস্ত্র পদ্ধতি ব্যবহার করছে, গায়ের জোরে করছে, কারণ তাদের অর্থনৈতিক ক্ষমতা কমে গেছে, এই জন্য তারা। কিন্তু আমি এই যুদ্ধ সম্পর্কে একটা জিনিস বলতে চাই, এই যুদ্ধের কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, এটা মনে রাখতে হবে। ইসরায়েল আক্রমণটা করেছে, এই যে খামেনি সাহেবকে যে আক্রমণটা হয়েছে, এটা ইসরায়েল করেছে। ইসরায়েল বলেছে আমরা করব, এরপরে তোমরা আসো, তোমরা আমাদের সাথে যোগ দাও। এবং মার্কো রুবিও, যিনি তাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি সেটাই বলেছেন যে ইসরায়েল করতই, সুতরাং আমরা তাদের সাথে গিয়েছি। এবং ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি কি আপনাকে এটাও বলে রাখি, এখন বলা হচ্ছে এটা কিন্তু পশ্চিমা সমস্ত রাজধানীতে, এর পরের লক্ষ্য হচ্ছে আপনার, পরবর্তী লক্ষ্য হচ্ছে তুরস্ক, তারপর পরের লক্ষ্য হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবিয়া। অর্থাৎ ইসরায়েলের লক্ষ্য হচ্ছে যে সে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র থাকতে দিবে না। এবং এখানে আরো একটা কথা বলে দিই, যে যেহেতু পাকিস্তানের নাম এখানে এসেছে, সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে নরেন্দ্র মোদী যে ইসরায়েলে সফর করে আসলেন, সেটাও কিন্তু আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। সুতরাং ভবিষ্যতে ইসরায়েল পাকিস্তান আক্রমণ করতে পারে, এবং এটা ভারতের স্বার্থের পক্ষে হবে, অনুকূলে হবে, এবং এটা পাকিস্তান আফগানিস্তান নিয়েও কিন্তু এই ধরনের একটি আলোচনা আছে যে ভারতের সমর্থন আফগানিস্তান, সেটা তো আছে। সেটা তো ভারত আপনার আফগানিস্তানকে সাপোর্ট দিচ্ছে, তারা আপনার বালুচ লিবারেশন আর্মিকে সাপোর্ট দিচ্ছে, তারা হয়তো টিটিপিকেও পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে কিনা আমরা এখনো জানি না, অবশ্যই আছে, সেখানে তো তারা করছে, সেটা এক জিনিস। আর এখানে ইসরায়েল যখন বলছে যে তারা তুরস্ককে আক্রমণ করবে, এরপরে তারা পাকিস্তানকে করবে, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস হবে। সেটা কিন্তু সম্পূর্ণ আপনার কনভেনশনাল ওয়েপন ইউজ করে তারা করবে। তারা এটাও বলেছে, ইসরায়েল এটাও বলেছে যুক্তরাষ্ট্রকে, যে যদি আমরা আমাদের কনভেনশনাল ওয়েপনে ব্যবহার করে যদি না করতে পারি, তাহলে আমরা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করব। ভয়াবহ একটি বিষয়। ইসরায়েলকে ঠেকানোর কেউ নাই পৃথিবীতে, কারণ ইসরায়েলের রাজনৈতিকভাবে ট্রাম্পের যে সরকার, সেটা ইসরায়েলের সম্পূর্ণ অনুগত, এমনকি তার যে জামাই, সেও আপনি জানেন যে সেও জায়নিস্ট, হ্যাঁ, জ্যারেড কুশনার, তার হুইটকফ যিনি তার এনভয়, তিনিও জায়নিস্ট, তিনি নিজেও জায়নিস্ট, ডোনাল্ড ট্রাম্প। সুতরাং পুরো যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী, সেটা ব্যবহার হচ্ছে ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য। এখানে খালি একটা জিনিসই তার বিপক্ষে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকার ভিতরে অভ্যন্তরীণ যে জনমত আছে, সেটা এই যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে, এবং তারা ইসরায়েলের পক্ষে তাদের সমর্থন আগে থেকে কমে গেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট, রাজনৈতিকভাবে সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট এখন প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টিনিয়ানদের রাইটসের পক্ষে। সুতরাং
কিন্তু একটা ইয়ে হচ্ছে যে সেটা তো আপনার নভেম্বরে ইলেকশন হবে, তার আগে পর্যন্ত এই নভেম্বর পর্যন্ত কি ইরান চালাতে পারবে কিনা সেটা আরেক সেটি বিষয়। আরেক বিষয়। আমি আপনার কাছে আবারও আসবো। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, আমাদের জন্য একটি শঙ্কার বিষয় হয়ে গেছে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখছি সেই খবরগুলো। আমি সে বিষয়ে আপনার কাছে আসবো, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাকিব আলী। আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই এই পর্বে। যে আমি একটু উল্লেখ করতে চাই, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজার থেকে ৩ মাসের জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের জন্য বিপদ বড় হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। আমাদের জন্য মজুদ আছে মার্চের, এপ্রিলের থেকে একটি শঙ্কায় পড়ার একটি বিষয় আমরা দেখছি। ধন্যবাদ। প্রথমত কেবলমাত্র জ্বালানি ইস্যুটা না, জ্বালানি ইস্যুর বাইরে আপনার যে রেমিটেন্স, 2024 সালে আমাদের দেশ থেকে 11 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গেছেন। তার 89% কাজ করতে গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বাকিরা অন্যান্য জায়গায়। সুতরাং এই জায়গাগুলোতে যদি অস্থিরতা তৈরি হয়, অস্থিতিশীল হয়, স্বাভাবিকভাবে তাদের কাজের উপরে একটা প্রভাব পড়বে, তাদের যে ইনকাম তার উপরে প্রভাব পড়বে। প্রথমত তারা যেখানে কাজ করছেন, তার যে নিয়োগকর্তা, তিনি যদি আক্রান্ত হন, তার ইকোনমি যদি আক্রান্ত হয়, তিনি স্বাভাবিকভাবে আমাদের এই কর্মীদেরকে কাজে কতদূর ব্যবহার করতে পারবেন, এটি একটা বিষয়। দ্বিতীয়ত তাদের সিকিউরিটির একটা ইস্যু আছে। 3 নম্বরে হচ্ছে যে আমাদের যে দূতাবাসগুলো, করণীয় যে জায়গাটা, ঝুঁকি তো আছে। আপনি যেটি বললেন, আমাদের প্রায় হরমুজ প্রণালী প্রায় 20%-এর বেশি ব্যবহৃত হয় আমাদের টোটাল যে সারা পৃথিবীতে গ্যাস এবং অন্যান্য যে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে, তার একটা ইম্প্যাক্ট আছে। আর আপনার কর্মসংস্থানের একটা জায়গা আছে। এখন আপনি চাইলেই কি এটি যুদ্ধটা বন্ধ করতে পারবেন? না, আপনার সেই সক্ষমতা, সামর্থ্য কোনো কিছু নেই। আপনার কতগুলো পদক্ষেপ গ্রহণ করা দরকার। তার প্রথম কাজটা হচ্ছে এদের সিকিউরিটি এনশিওর করা। আমাদের যে সমস্ত কর্মীরা বিদেশে কাজ করছেন তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমাদের যে সরকারটা আছে, এই সরকারটা সার্বক্ষণিক তোমার যে কোনো বিপদে তোমার পাশে দাঁড়াবে। আজকে যুক্তরাষ্ট্র 14টি দেশ থেকে নাগরিকদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটা লম্বা প্ল্যান আছে এবং আমি সকালে দেখলাম আল জাজিরা ব্রেকিং করছে যে আমেরিকা সম্ভবত সৌদি আরবে তার যে দূতাবাসে আক্রমণ হয়েছে তার একটা পাল্টা এবং কঠোর প্রতিশোধ নিতে চাইছে। এবং তার যে ফিডব্যাকটা আসবে সেই শঙ্কাটা তার মনের মধ্যে আছে। তো আমাদের যে দূতাবাসগুলো, আমাদের একটা বড় অভিযোগ হচ্ছে এই দূতাবাসগুলোর থেকে আমাদের প্রবাসীরা প্রপার সাপোর্টটা পান না, তাদেরকে সেই সহযোগিতাটা করা হয় না। সরকার প্রয়োজন হলে স্পেশাল উইং করে সার্বক্ষণিক বিষয়গুলোকে মনিটর করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে। আমাদের যারা আছে তাদেরকেও তো সেখান থেকে সরিয়ে নেওয়ার নিরাপদ একটা জায়গা হচ্ছে যে আপনি আসলে চাইলেই কতজন মানুষকে সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে রাখবেন কোথায়? ব্যাপারটা তো আপনি সেখান থেকে সরিয়ে তো আর কালকে ঢাকায় নিয়ে আসতে পারবেন না, তার মাদারীপুর তার বাড়িতে পৌঁছে দিতে পারবেন না। কোথায় আক্রমণ হচ্ছে এটি তো আমরা আসলে নিজেরাও জানি না। এমনকি ওই দেশগুলোতে যারা শাসন করেন তারাও জানেন না যে ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় এসে পড়বে। সেই কারণে যেমন লেবাননে আগের থেকে ইসরায়েল বলে দিয়েছে যে তোমার 50টা গ্রাম থেকে তোমার লোকজন সরিয়ে নাও। তো এই জায়গাগুলোতে আমরা জানি না যে কোথায় এটা আক্রমণটা হতে পারে। সুতরাং তারপরেও তাদেরকে নিরাপদে রাখা, যদি আক্রান্ত হয়, কেউ যদি বিপদে পড়ে আহত হয়, নিহত হয়, তাৎক্ষণিকভাবে আমাদের দূতাবাসগুলোকে তাদের পাশে দাঁড়ানো, আহতদের পাশে দাঁড়ানো। আর আরেকটা জায়গা হলো যে আমরা আমাদের ইন্টারনালি কতগুলো ঝামেলা কমিয়ে নিয়ে আসা। যেমন এই যুদ্ধের কারণে আমাদের ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়বে, আমরা স্বীকার করি বা না করি। আমাদের এভিয়েশন খাতে একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়বে। আর একটা জায়গা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে খরচ, এটি আমরা কতটা কমিয়ে আনতে পারি। আমাদের ওই যে আগের কথা বললাম যে আগের সরকার কোনো ধরনের বাস বিচার ছাড়াই
হঠাৎ করে একটা পে স্কেল দিয়ে গেছে। তারা যদি এটি চালু করে দিত তাহলে আর এক ধরনের ঝুঁকির মধ্যে আমাদেরকে পড়তে হতো। এটি প্রয়োজন, কিন্তু সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় লাগে। আপনার যে সময়টা আমাদের অর্থনীতির জন্য এক ধরনের প্রচণ্ড চাপের মুখে আছে আমাদের অর্থনীতি, তখন এই ধরনের সিদ্ধান্তগুলো অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ করবে। আমি মনে করি যে সরকার এখানে কি করবে এটি নির্ভর করে তার ক্যাপাসিটির উপরে। আজকে যিনি আসছেন, এক লাট সাহেব আসছেন আর কি, তারা কেন আসছেন এটা আমরা জানি। পৃথিবীর বহু দেশ নতুন সরকার গঠিত হওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু আমেরিকা অভিনন্দনের সঙ্গে সঙ্গে একটা ফুটনোট দিয়ে দিয়েছে যে আপনার সাথে আমি সামরিক চুক্তি করতে চাই, আর কতগুলো কাজ করেছেন যে কাজগুলো বাংলাদেশের অনেক উপকার হবে। তো বাংলাদেশের জন্য আমেরিকার এত যে উপকার করার ইচ্ছা, এটি আমাকে মাঝে মাঝে বিস্মিত করে আর কি। সে আমাদের এত উপকার করতে চায়। তো আজকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কুমার অনেকদিন তার কথা শোনা যাচ্ছে, তিনি আসছেন এবং তার এই আসার পেছনে কেবলমাত্র সম্পর্ক উন্নয়ন না, এবং আমেরিকার কতগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে থাকবে। আগের যে সরকারটা ছিল তার ধারাবাহিকতা বলছি, তারা কতগুলো সর্বনাশ করে দিয়ে গেছে আমাদের। তার মধ্যে যে চুক্তির জায়গাটা একটা, এবং তাদের কাছে মনে হতো তারা আমেরিকাকে প্রভু রাষ্ট্র মনে করত। ডক্টর ইউনূস আমেরিকাকে তার প্রভু রাষ্ট্র মনে করতেন। আমাদের এখানে আমরা ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন উচ্ছেদ করেছি এবং এটি অনিবার্য ছিল, কিন্তু আমেরিকার আগ্রাসন আমেরিকার হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার জন্য না, কিন্তু সেই কাজটি শেখ হাসিনা আওয়ামী লীগ 15 বছর ভারতকে যে সুযোগটা দিয়েছে, ডক্টর ইউনূস বা আমেরিকাকে সেই সুযোগটা দিয়েছে। অথচ আমাদের চাওয়া ছিল বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে, স্বাধীন দেশ হিসাবে মর্যাদার সাথে দাঁড়াবে। সর্বনাশটা করে দিয়ে গেছে পরপর দুটো সরকার। তবে দ্বিতীয় যে সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার, যে সর্বনাশটা এখানে করেছে, এটাকে আপনাকে অনেক দিন এটাকে বহন করতে হবে। অনেকে বলছে চুক্তি বাতিল করে দিব, এটি সম্ভব না, কারণ চুক্তি ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর ইউনূস করেনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছে। সুতরাং চাইলে এটি বাতিল করা যায় না। আমেরিকার সাথে, যেখানে আমেরিকার ইন্টারেস্ট প্রিজার্ভ করে, সেই জায়গা থেকে আপনি চাইলেই চুক্তি বাতিল করতে পারবেন না। তার মানে হলো ডক্টর ইউনূস আপনাকে মাইনকাচিপার মধ্যে ফেলে গেছে। মাইনকাচিপের মধ্যে ফেলে গেছে বলছিলেন শরীফ ভাই। আপনার কাছে আসতে চাই, আবারও যুদ্ধের দিকে আসতে চাই। আসলে পরিণতিটা কি, আসলে আঞ্চলিক অবস্থা কি দেখছেন? মানে আমাদের জন্য কতখানি আসলে শঙ্কার বিষয়? আমাদের জন্য তো অত্যন্ত শঙ্কার বিষয়। আপনি যে এভিয়েশন সেক্টরে এর মধ্যেই একটি বড় ধরনের ধাক্কা পড়েছে, অন্যান্য জ্বালানি ক্ষেত্রে তো আছে, রেমিটেন্সের বিষয়গুলো আছে। সেই ক্ষেত্রে আসলে এখন উপায় কি? উপায় হচ্ছে যে নিজেদের খরচ কমানো, যতটুকু সম্ভব এখনই, যেখানে বিকল্প কোনোভাবেই জ্বালানিটা যদি যতক্ষণে মজুত করা যায় সেটা ব্যবস্থা করা, এবং অস্টেরিটি আমরা যেটাকে বলি কৃচ্ছতা সাধন, সরকারের কৃচ্ছতা সাধন করা উচিত, এবং যতটুকু পারি আমাদের মজুদ বাড়ানো উচিত। আমি এইটুকু ছাড়া আর এখন বিকল্প জ্বালানির জন্য বিকল্প জ্বালানির চেষ্টা করা উচিত, অন্যান্য সূত্র, সোর্স এগুলো। কারণ আপনি রাতারাতি তো আপনার জ্বালানি অবকাঠামো চেঞ্জ করতে পারবেন না। আপনি তো এখন এটাকে আপনি যদি চান যে হাইড্রোলিক পাওয়ার করবো, এটা পারবেন না করতে, সুতরাং সম্ভব না। সুতরাং আপনাকে যতটুকু সম্ভব কৃচ্ছতা সাধন করতে হবে। আমাদের এখানে আপনি জানেন যে সবাইকে বলা উচিত যে আমরা গ্যাস যেভাবে খরচ করি, আমরা যেভাবে বিদ্যুতের খরচ করি, যেভাবে পানির অপচয় করি, এগুলো যাতে আমরা না করি। একটু রেশনিংয়ের দরকার আছে বলে মানে আমি মনে করব ইন দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে আসি, ইরান কি মনে হয় কতদিন আসলে ঠেকাতে পারবে, বা কি ইরান কি আসলে ফল করবে এরকম? আমি মনে করি না। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু একটা জিনিস নিয়ে এখনো আলাপ করিনি, সেটা হচ্ছে যে ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন তো 100%, কিন্তু চীন এবং রাশিয়া ইরানকে কতটুকু সাহায্য করছে বা কিভাবে সাহায্য করছে। আমি কয়েকদিন আগে শুনলাম, একটা জায়গায় শুনছিলাম বা পড়ছিলাম, যে সেটা হচ্ছে যে চীন আসলে ইরানের বৈদেশিক নীতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। আপনি জানেন যে ইরান কিন্তু ভারতের সাথে, পাকিস্তানের পরিবর্তে ভারতের সাথে তার চাবাহার আপনার পোর্টে, সেখানে কিন্তু তাদের কোঅপারেশন ছিল, সহযোগিতা ছিল।
সুতরাং ইরান কিন্তু ইন্ডিয়ার সাথেও সহযোগিতা করছিল, ভারতের সাথে, আবার চীনের সাথেও কিছুটা করছিল, আবার রাশিয়ার সাথে করছিল। তাদের প্রধান যে সামরিক সশস্ত্র মানে অস্ত্র শস্ত্রের যে সরবরাহকারী কিন্তু ছিল রাশিয়া, নট চীন। কিন্তু চীনের আবার তারা প্রধান জ্বালানি সরবরাহকারী, তাদের 80% তাদের রপ্তানি চীনেই হয়। সুতরাং এখন আমাদের জানতে হবে যে আপনি জানেন যে কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী ইসরায়েল গিয়েছে, সেই ইসরায়েল এখন ইন্ডিয়া মানে অ্যাটাক করছে। সুতরাং ইরান এবং ভারতের মধ্যে আপনি ধরে নেন যে সহযোগিতা শেষ। সেই অবস্থায় এখন তারা চীনের দিকে, এখন আমরা যতদূর জানি যে গত জুনের যুদ্ধের পরে থেকে চীনের সাথে কিছুটা সহযোগিতা হয়েছে, কিন্তু কি হয়েছে আমরা এখনো জানি না। যেমন রাশিয়ার বিষয়টি, হ্যাঁ, রাশিয়ার বিষয়টি, রাশিয়ার বিষয়ে আমরা এটুকু জানি যে রাশিয়ার যেহেতু ইউক্রেন যুদ্ধ আছে, সেই জন্য রাশিয়া যে খুব একটা তাদেরকে সাপোর্ট করতে পারছে তা না, বরং ইউক্রেন যুদ্ধের সময় আপনি জানেন যে ইরান বরং রাশিয়াকে সাপোর্ট করেছিল উইথ শাহেদ ড্রোনস এবং দিয়ে করেছে। এখনও তাদের মধ্যে সহযোগিতা চলছে, কিন্তু রাশিয়া, আমরা যেটুকু জানতে পেরেছি যে রাশিয়া নাকি এখন আপনার এই শনিবারের পরে আবার চীনকে, মানে হয়তো ভ্লাদিমির পুতিন শিকে একেবারে ডাইরেক্টলি রিকোয়েস্ট করেছেন যাতে ইরানকে আরও সাহায্য করা হয়। যেমন ধরেন কথার কথা, আমরা ইরানের থেকে এখন পর্যন্ত আপনি দেখেন যে ওখানে যে বিশাল, যদিও তারা প্রায় 500 মাইল দূরে, অনেক দূরে, কিন্তু ওই যে জাহাজগুলো আপনার অপেক্ষা করে আছে, নোঙর তুলেছে, কিন্তু অনেক দূরে, 500 মাইল দূরে, কারণ তারা আপনার ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে আসছে না। কিন্তু আপনি দেখেন যে ওখানে কিন্তু তেমন কোনো আক্রমণ হয় নাই। হ্যাঁ, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে আজকে, কিন্তু এই জন্য সকালে 20% কিন্তু তেলের দাম বেড়ে গেছে, আজকেই বেড়ে গেছে। হ্যাঁ, সুতরাং এটা আরও বেশি বাড়বে বলে আমরা মনে করি। সো এখন পর্যন্ত আমরা এগুলো জানি না যে আসলে কতটুকু সাহায্য। দেখেন, কেউ কিন্তু ইরানকে সেরকমভাবে সাহায্য করছে না, সুতরাং সেই সাহায্য ছাড়া ইরান কিভাবে যুদ্ধ চালিয়ে যাবে, এটা একটা প্রশ্ন। তবে ইরান আরও একটা জিনিস বলেছে যে তারা কিন্তু তাদের সৈন্যদেরকে এরপরে যদি জানে যে বুটস অন দ্য গ্রাউন্ড আসবে, অর্থাৎ সেনাবাহিনী আসবে, তাহলে কিন্তু তারা তাদেরকে ছড়িয়ে দিবে, অর্থাৎ তারা ডিসেন্ট্রালাইজ করে দিবে। এবং পুরো দেশ, এবং এই দেশটা অত্যন্ত পাহাড়ি, অত্যন্ত আপনার বলা হয় যে এটা ডিফেন্সের জন্য টেরেইন হিসাবে, ভূমির রূপ হিসাবে এটা একটা আইডিয়াল আদর্শ ভূমিরূপ। এখানে আসলে কেউ ইরানকে দখল করে রাখতে পারবে না। সেটা আলেকজান্ডার বোধহয় একবার করেছিল, অনেক আগের কথা, তারপরে বোধহয় আরবরা কয়েকদিনের জন্য করেছিল, পরে তো তারা আবার ইরানের হাতে চলে গেছে। সুতরাং ইট উইল বি অলমোস্ট ইম্পসিবল, আমি আপনাকে বলতে চাই যে সেনাবাহিনী দিয়ে দখল করা এটা অসম্ভব। এটা একমাত্র গৃহযুদ্ধ ঘটানো ছাড়া এটা সম্ভব বলে আমি মনে করি না। তবে তার মানে এই না, আমি যেটুকু দেখতে পাচ্ছি যে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা অত্যন্ত দুর্বল। সেখানে কিন্তু বিমান যুদ্ধ, আপনার বিমান হামলা কিন্তু চালিয়েই যাচ্ছে। তারা কিন্তু অ্যাকিউরেটলি ক্ষেপণাস্ত্র চালাচ্ছে। কতক্ষণ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র থাকবে আমরা জানি না। এখানে আরও একটা জিনিস আমাদের বলা দরকার, কিছুদিন আগেই আমি শুনেছি যে তারা বলছে যে তাদের যারা ডিফেন্স কন্ট্রাক্টর আর কি, যেমন ধরেন জেনারেল ডাইনামিক্স অথবা রেথিয়ন বা এরা নাকি তাদের আপনার উৎপাদন ক্ষমতা অনেক কমিয়ে ফেলেছিল। সুতরাং তাদের এখন উৎপাদন ক্ষমতা অনেক কম, অনেক সংকুচিত। সেই অবস্থায় তারা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করব, একটি অন্য প্রসঙ্গ যেতে চাই। দীর্ঘ 18 মাস ক্ষমতায় থাকা অবস্থায় শুধু নিজের জন্য সুযোগ সুবিধা নিয়েছেন, নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে সুদ মওকুফ করেছেন, নিজের সব প্রতিষ্ঠানের ক্ষমতায় বসে নিজের নামে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। বিদায়ের আগেও নিজের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে ভোলেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আজকে জাতীয় সংবাদ মাধ্যমে আলোচনা একটি হচ্ছে, এটি নিয়ে আসলে কীভাবে দেখছেন বিষয়টি? আমি তার এই সর্বশেষ পরিণতি দেখে কখনো কখনো লজ্জিত হই, কখনো কখনো কষ্টে বুক ভেঙে যায়। এমন একজন মানুষ আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, যিনি আমাদের আলো দেওয়ার কথা, অথচ ব্যক্তি স্বার্থ, লোভ, এই জায়গাটায় তিনি কোনো কিছুর ঊর্ধ্বে উঠতে পারলেন না। নিজে দায়িত্ব নেওয়ার পর প্রথমেই যেটি করলেন, নিজের প্রায় 1000 কোটি টাকার সুদ মাফ করে নিলেন। উনি এলেন, উনি নিজে নিলেন এবং যাওয়ার সময় চলে গেলেন। স্বার্থপরতা, লোভের একেবারে চূড়ান্ত একজন উদাহরণ দেওয়া যায় ডক্টর ইউনূসকে। তার যে বাংলাদেশের মানুষের জন্য যত কিছু করার সুযোগটা ছিল তিনি কিছুই করেননি। আমরা জানতাম
তিনি দায়িত্ব গ্রহণ করলে সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমাদের সাথে তাদের সংযোগ তৈরি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক রকমের সাপোর্ট আমরা পাবো। কিন্তু তিনি হয় একটা মাকাল ফল, অথবা তিনি এই দেশকে ওন করেন না। যদি ওন করতেন তাহলে এই ধরনের চুক্তির মধ্যে এই দেশকে ফেলতেন না, নিজের সুবিধাগুলো 16 আনা তিনি আদায় করতেন না, অথবা তিনি মনেই করেন না যে এই দেশের জন্য তার কোনো কিছু করা উচিত। আপনি রোহিঙ্গার কথা বলেন, অন্যান্য জায়গার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, প্রত্যেকটি জায়গায় তিনি যে ধরনের আমাদের এই জায়গাটায় যে হাইপটা তুলেছিলেন এবং পরবর্তীকালে তিনি যে ব্যর্থতাটা দেখিয়েছেন, এটি আমি ব্যর্থতা না বলে বলবো যে তিনি এটিকে ওন করেননি। জাস্ট কিছুদিন এসেছিলেন, তার এই ধরনের একটা স্বপ্ন ছিল এই দেশকে শাসন করবেন, করেছেন, এবং যাওয়ার সময় নিজের সুযোগ সুবিধা নিয়ে চলে গেছেন। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।